দেখি কোথায় যাওয়া যায়। তো এই আর কি, তো ব্যাংকের কাজটা শেষ হোক, তারপরে হয়তো ডিসাইড হবে কোথায় যাওয়া যাবে না যাওয়া যাবে। কারণ অলরেডি এখন বিকেল 4টে মতো বাজে, আর আজকে প্রচুর ভিড়, এতক্ষণ সময় লাগে না। অলরেডি আমরা 10-15 মিনিট ধরে ব্যাংকে বসে রয়েছি। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে আমার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকে শনিবার, আর এখন দুপুর ওই 1টা মতো বাজে। আর এইদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ দুপুরে খাওয়ার জন্য বানাবো একটু সর্ষে দিয়ে স্যামন মাছ। তার জন্য মাছগুলোকে অলরেডি হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে অল্প একটু কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে চপ করা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে সেটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা টমেটো অ্যাড করে দিয়েছি। যদিও সর্ষে দিয়ে মাছ রান্না করলে তার মধ্যে পেঁয়াজ দেওয়ার দরকার পড়ে না, পেঁয়াজ ছাড়া রান্না করলেও বেশ ভালোই লাগে খেতে। কিন্তু এখানকার এই সামুদ্রিক মাছ মানে এই স্যামন মাছগুলোর মধ্যে ভীষণ রকমেরই একটা বিটকেল গন্ধ থাকে জানেন। তাই এইসব মাছ রান্না করলে আমি সবসময় একটু পেঁয়াজ বা একটু আদা রসুন দিয়ে রান্না করার চেষ্টা করি। তাতে মাছের মধ্যে যে আষ্টি একটা গন্ধ থাকে সেটা রান্নার পর মানে ওই পেঁয়াজ বা রসুন দিয়ে রান্না করার কারণে অনেকটাই কেটে যায়। জানেন, ক্যানাডাতে আসার পর প্রথম দিকে আমি আর আমার মেয়ে দুজনেই এইসব মাছগুলো একদমই খেতে পারতাম না। তারপর আস্তে আস্তে যখন একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা শুরু করলাম, তখন আবার একটু একটু করে এই মাছগুলো খাওয়ায় অভ্যস্ত হলাম। তবে ওই একটা কথা আছে না, যে সমস্ত খাবারগুলো খেয়ে আমরা মজা পাই না, স্বাদ পাই না, আসলে কিন্তু দেখা যায় যে সেই সমস্ত খাবারগুলোই নানা রকম পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে। আর ঠিক সেরকম ভাবেই এই মাছটাতে একদমই ভালো কোনো স্বাদ বা গন্ধ না থাকলেও এই মাছটা কিন্তু ভীষণ রকম পুষ্টিগুণে সমৃদ্ধ, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী জানেন। স্যামন মাছের মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শরীরে থাকা এক্সট্রা কোলেস্ট্রলকে রিডিউস করে দেয়, ব্লাড প্রেশার ঠিক রাখে, মাসেল বিল্ড করতেও হেল্প করে। আর এইদিকে আমার কাছে দুটো সেদ্ধ আলু ছিল। আজ সকালে একটু রুটি আলুর তরকারি খাওয়া হয়েছিল ব্রেকফাস্টে, তখনই বেশ কয়েকটা আলু সেদ্ধ বসিয়েছিলাম। তার মধ্যে থেকে দুটো আলু বেঁচে গেছিল, তাই ভাবলাম এই দুটো সেদ্ধ আলু রেখে দিয়ে আর কি করব, বরং মাছের ঝোলের মধ্যে দিয়ে দিই। তাই আলু সেদ্ধ দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মাঝখানে কড়াইয়ের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সবকিছু ভালো মতো কষিয়ে নেওয়ার পর একটু আগে সর্ষে বাটা আর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন এটা 10 মিনিট মতো রান্না করে তারপর একটু ধনেপাতা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবো। আজ দুপুরের রান্না খাওয়া হয়ে গেলে ঘরের টুকিটাকি কাজ সেরে বিকেলের দিকটাতে হয়তো একটু বাইরে বেরোতে পারি। যদিও এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কোথায় যাওয়া হবে, তবে কোথাও একটা যে ঘুরতে যাওয়া হবে এটা একদম কনফার্ম। আসলে 1-2 সপ্তাহ মতো হয়ে গেছে মেয়েটার স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু এর মধ্যে ওকে নিয়ে কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি। সেই জন্য ভাবছি আজ বিকেল বেলায় সবাই মিলে বেরিয়ে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসবো, তাতে ওরও একটু ভালো লাগবে। এমনিতে আমার মেয়ে খুব একটা বাইরে ঘুরতে যাওয়ার বায়না করে না। গত 2 সপ্তাহ ধরে মানে এই যবে থেকে স্কুল ছুটি পড়েছে তবে থেকে টিভি দেখে নানা রকম স্টোরি বুক করে ড্রয়িং করে নিজেই নিজের মতো করে বেশ ভালো মতো সময় কাটিয়ে নিচ্ছে। আর এই ছুটি পড়ার পর থেকে যে ব্যাপারটা ও সব থেকে বেশি এনজয় করছে সেটা হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা। সকালে 10টার আগে তো কোনোভাবেই ওকে ঘুম থেকে ওঠানো যাচ্ছে না। আর এছাড়া ও যেখানে মানে যে টিউশন ক্লাসে ম্যাথ ক্লাস করতে যায় সেখানে একটা আবার সামার ক্লাস শুরু হয়েছে। তাই সেখানে ও এই 2 মাসের জন্য সপ্তাহে একদিন করে আবার সায়েন্স ক্লাসের জন্য যাচ্ছে। তাই সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে সময় ওই টিউশন ক্লাসগুলোতেই চলে যাচ্ছে।
আর ওই ক্লাসগুলো থেকে এতটাই হোমওয়ার্ক বাড়িতে পাঠিয়ে দেয়, মানে ধরুন ওই 20-22টা করে পেজের হোমওয়ার্ক শিট বাড়িতে পাঠিয়ে দেয়। আর সারা সপ্তাহ ধরে ওই হোমওয়ার্ক কমপ্লিট করতে করতেও দিনের বেশ কিছুটা সময় ওর ওইভাবেই কেটে যায়। আসলে আমার মেয়ে এই বছর গ্রেড 8-এ উঠবে, আর এখানে মোটামুটি গ্রেড 7-8 থেকেই পড়াশোনার চাপটা বেশ অনেকটাই বেড়ে যায়। সেই জন্য সামার ভ্যাকেশনের এই 2 মাসে সায়েন্স আর ম্যাথের টিউশন ক্লাস বা সামার ক্লাস যাই বলুন না কেন সেটাতে ওকে ভর্তি করিয়ে দিয়েছি। তাতে ও একটু প্র্যাকটিসের মধ্যে থাকবে, আর না হলে তো ঘরে বসে বসে টিভি আর ট্যাব দেখে দেখে টাইম পাস করবে, আর তারপর সব কিছু ভুলে যাবে। আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে সর্ষে দিয়ে স্যামন মাছটা আমার রান্না করা হয়ে গেছে। আজকে শুধু এটাই আমার রান্না করার ছিল, কারণ গতকাল পালং শাক, পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল আর ডিমের ঝোল রান্না করেছিলাম, সেগুলো এখনো বেশ কিছুটা করে রয়েছে। তাই আজ দুপুরে এই স্যামন মাছের সাথে গতকালের রান্না করা ওই পদগুলোর ঘটবে পুনরাবৃত্তি। তো যাই হোক, চলুন এবার খেতে বসে পড়ি, তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এখন এসেছি ব্যাংকে। আমার কোনো কাজ নেই যদিও আজকে ব্যাংকে, কিন্তু হাজব্যান্ডের কিছু কাজ আছে, মানে এমার্জেন্সি ছিল। আজকে না আসলে ওটা না, একটা পেমেন্ট ও করতে হবে, একটু প্রবলেম হচ্ছে পেমেন্ট করতে, একটা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে, তো ওইটার জন্যই এসছে। তো যদি আজকে না আসতো ওর আর আসা হতো না, একটু বিজি আছে এই সপ্তাহে, তো সেই জন্য বললো বেরোচ্ছি যখন আগে ব্যাংকে যাই, ব্যাংকের কাজটা সেরে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো এই আর কি, তো ব্যাংকের কাজটা শেষ হোক, তারপরে হয়তো ডিসাইড হবে কোথায় যাওয়া যাবে না যাওয়া যাবে। কারণ অলরেডি এখন বিকেল 4টে মতো বাজে, যদিও অনেকক্ষণই এখন সূর্যের আলো থাকে বাইরে দিনের মতো, 9টা পর্যন্ত প্রায় দিনের আলো দেখা যায় এখানে, তো অসুবিধা হবে না। কোথাও যদি যাওয়া হয় দেখা যাক, 9টা অবধি এখনও বাইরে যত আলো থাকে তো একটা যাওয়া যেতে পারে আশেপাশে। তো ওর কাজ শেষ হোক, তারপরে দেখি। আর আজকে প্রচুর ভিড়, এতক্ষণ সময় লাগে না, অলরেডি আমরা 10-15 মিনিট ধরে ব্যাংকে বসে রয়েছি, কিন্তু আজকে লাইনে মানে অনেকজনের পেছনে মানে পড়েছে লাইনে, তো দেখা যাক। আর তবে আর দু একজনের পরেই ওর টার্ন হয়ে আছে, 2-1জনের পরেই, তো হয়তো হয়ে যাবে আর 10 মিনিটের মধ্যে, তারপরে আমরা বেরিয়ে যাবো। তো এই আর কি, আপনাদের একটু দেখাই ব্যাংকে আজকে কতটা ভিড়। মানে অলরেডি আমরা এসে বসে রয়েছি 10-15 মিনিট ধরে, এখন আমি ক্যামেরা অন করেছি, কিছুটা ভিড় তো কেটে গেছে, তাও যতটা আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা। যে মেয়েও আছে, মেয়েও বসে রয়েছে গালে হাত দিয়ে, অনেকক্ষণ ধরেই বসা, আমরা 10-15 মিনিট মতো হয়ে গেছে বসার। হাজব্যান্ড আছে লাইনে, ওই যে লাইন, প্রচুর ভিড় আজকে ব্যাংকে। তো জানি না কতক্ষণে কাজ শেষ হবে, হাজব্যান্ডকে দেখাও যাচ্ছে না, তবে লাইনেই আছে। আর মেয়ে ওই যে বসে রয়েছে, ও বেচারিও ঘুরতে বেরিয়েছিল, জানি না কতক্ষণে কাজ শেষ হবে ওর। তো হাজব্যান্ডের ব্যাংকের কাজ শেষ হয়ে যাওয়ার পর ব্যাংকটার বেশ কাছেই একটা বাস স্টপ আছে, সেখান থেকেই আমরা এখন একটা বাসে উঠে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি টরন্টো ডাউনটাউনের দিকে। যদিও এই একটা বাসে চড়ে আমরা ডাউনটাউনে পৌঁছাতে পারবো না, এই বাস থেকে নেমে ধরতে হবে একটা ট্রেন, আর ট্রেন থেকে নেমে নিতে লাগবে একটা স্ট্রিট কার। তারপর গিয়ে আমরা পৌঁছাবো সেই জায়গাটায়, যেই জায়গাটায় যাওয়ার প্ল্যান আমরা ব্যাংক থেকে বেরিয়ে জাস্ট 2-3 মিনিট আগেই করলাম। তো এখন আমরা যাচ্ছি টরন্টো ডাউনটাউনের দিকে অবস্থিত বেশ সুন্দর একটা বাগানে। যদিও আপনাদের মতো আমিও কিন্তু আজ প্রথমবারই ওই বাগানটাতে যাচ্ছি, আর বাগানটার খোঁজ দিয়েছে আমার কর্তামশাইয়ের এক বন্ধু।
বন্ধুর মুখ থেকে আমার কর্তামশাই সেই বাগানটার খোঁজ পাওয়ার পর থেকেই বেশ অনেকবারই উদ্যোগ নিয়েছিল বাগানটাতে যাওয়ার, কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন সময় আর শরীর দুটোই আমাদের সবারই বেশ একটু খারাপই যাচ্ছিল, তাই আর যাওয়া হয়েছিল না। আর আজ যখন অনেক দিন বাদে ঘর থেকে বেরোনো হলো, আমার কর্তামশাই ব্যাংক থেকে বেরিয়ে সিদ্ধান্ত নিয়েই নিল, দেরি হয়েছে তো কি হয়েছে, চলো আজকেই যাব ডাউনটাউনের ওই বাগানটাতে ঘুরতে। এইদিকে আমরা বাস থেকে নেমে পড়েছি, আর এখন উঠতে হবে একটা ট্রেনে। চলুন, এদিকে ট্রেন এসে হাজিরও হয়ে গেছে আমাদেরকে আমাদের আজকের গন্তব্যস্থলের কিছুটা পথ পর্যন্ত পৌঁছানোতে সাহায্য করার জন্য। হ্যাঁ, আধ ঘন্টার মতো ট্রেন যাত্রা শেষ করে আমরা এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি স্ট্রিট কারের জন্য। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানতে পারেন স্ট্রিট কার কি, কিন্তু যারা জানেন না তাদের মনে তো প্রশ্ন উঠতেই পারে যে এটা আবার কিরকম গাড়ি। তো যারা জানেন না, চলুন তাদের জন্য একটু সহজ ভাষায় এই গাড়িটাকে ব্যাখ্যা করি। দেশে যে গাড়িটাকে আমরা ট্রাম গাড়ি বলি, কানাডাতে সেই ট্রাম গাড়িটাকেই স্ট্রিট কার বলা হয়। তবে অবশ্যই দেশের ট্রাম গাড়ি এবং কানাডার ট্রাম গাড়ির মধ্যে যে দুটো পার্থক্য বিশেষ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে লুক ওয়াইজ দুই দেশের ট্রাম গাড়ির মধ্যে ভীষণ রকমেরই একটা পার্থক্য রয়েছে, এবং দ্বিতীয়ত দুই দেশের ট্রাম গাড়ির ভেতরে যে ফেসিলিটি, সেটার মধ্যেও কিন্তু আমূল পার্থক্য রয়েছে। বাকি সব কিছু একই, মানে দুই দেশের ট্রাম গাড়ি মেইন রাস্তাগুলোর মাঝখান দিয়ে যাতায়াত করে। আর আমার কিন্তু নিজের দেশের হোক বা কানাডার, দুই দেশেরই ট্রাম গাড়ি চড়তে বেশ দারুণ মজা লাগে। আর এইদিকে আমরা 10 মিনিটের মতো ট্রাম গাড়ি মানে কানাডার স্ট্রিট কার যাত্রা শেষ করে পৌঁছে গেছি সেই জায়গাটায়, যে জায়গাটার খোঁজ আমার কর্তামশাই উনার বন্ধুর থেকে পেয়েছিলেন। তো বাস, ট্রেন, ট্রাম সব যাত্রা শেষ করে এখানে পৌঁছতে মোটামুটি 45 মিনিটের মতো সময় লেগে গেল। মানে বলতে পারেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি মতো সময় লেগে গেল এই জায়গাটাতে পৌঁছাতে। ঘড়িতে এখন কিন্তু প্রায় 6:30 মতো বাজে। তবে স্ট্রিট কার থেকে নেমে 5 মিনিটের মতো হাঁটার পর আমার মুখ থেকে একটু আগে শুধু একটা শব্দই বেরোলো জানেন, সেটা হচ্ছে ওয়াও। সত্যি দেখুন, জায়গাটা এত সুন্দরভাবে সাজানো গোছানো যে এখান দিয়ে হেঁটে যেতে যেতেই যেন মনটা বেশ শান্ত হয়ে গেল। চারিদিকটা সবুজে ঘেরা, তার মাঝখান দিয়ে সুন্দর করে একটা ইটের রাস্তা করে দেওয়া, আর রাস্তার মাঝে মাঝে বসার জন্য বেশ সুন্দর করে বেঞ্চ করে রাখা, আর মাঝে মাঝেই দাঁড়ানো রয়েছে বেশ সুন্দর কয়েকটা স্ট্রিট ল্যাম্প। টরন্টো ডাউনটাউনের শোরগোলের মাঝে যে এত সুন্দর শান্ত একটা পরিবেশ থাকতে পারে, সেটা সত্যিই ভাবনা চিন্তারও বাইরে ছিল। দেখেছেন আমার কাণ্ড, আপনাদের সাথে গল্প করতে করতে এতটা পথ চলে এলাম, আর গল্প করতে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে আসল কথাটাই তো আপনাদেরকে বলা হয়নি। আর সেটা হচ্ছে আজ যে জায়গাটাতে আমরা ঘুরতে এসেছি, এই জায়গাটার নাম কি। তো চলুন সেটা এবার আপনাদেরকে বলেই দিই, না হলে দেখা যাবে আমি আবার আপনাদের সাথে নানান রকমের গল্প বলতে গেলে পুরো বিশ্বের অর্ধেক গল্প মোটামুটি সেরে ফেলবো, কিন্তু এই জায়গাটার নাম, এই ব্লগটা শেষ হয়ে যাবে তাও আপনাদেরকে বলা হবে না। তো আজ যে জায়গাটাতে আমরা ঘুরতে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে টরন্টো মিউজিক গার্ডেন। এই গার্ডেনটা একদম টরন্টো ডাউনটাউনের মধ্যেই অবস্থিত। বলতে পারেন টরন্টো সিএন টাওয়ারের খুব কাছাকাছি জায়গাতেই রয়েছে এই গার্ডেনটা। এই টরন্টো মিউজিক গার্ডেনটা কিন্তু বেশি একটা বড় নয় জানেন, মাত্র 3 একর জমির ওপরে এই বাগানটাকে বানানো হয়েছে। কিন্তু এই 3 একর জমিটাকে এত সুন্দরভাবে বিভিন্ন রকমের গাছ আর ফুল দিয়ে সাজানো হয়েছে যে কেউ যদি একবার আসে সে কিন্তু বারবার আসতে চাইবে, এবং বারংবার আসতে সে কিন্তু এতটুকু বিরক্তি অনুভব করবে না। যে কেউ এই পার্কটাতে আসলে চারিদিকের এত সুন্দর একটা পরিবেশকে উপভোগ করতে করতে ইজিলি 1-2 ঘন্টা সময় কিন্তু একটু রিল্যাক্স করে পার করে ফেলতেই পারবে।
আর সেই কারণেই বোধহয় ক্যানাডাতে গরমের এই ৩-৪ মাসে এই পার্কটাতে প্রতিদিন প্রচুর লোকজনকে বিকালবেলার দিকে ঘুরতে আসতে দেখা যায়। আর এই পার্কটাতে কিন্তু এই জুলাই আগস্ট মাসে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার করে গান বাজনার আয়োজনও করা হয় জানেন। এই টরন্টো মিউজিক গার্ডেনে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার করে বসে নানান শিল্পীদের মেলা। মানে অ্যাওয়ার্ড উইনিং ক্যানাডিয়ান মিউজিশিয়ানস আর্টিস্টরা এই বাগানে এসে পারফর্ম করে থাকেন। আর সেই বড় বড় শিল্পীদের পারফরমেন্স দেখার জন্য কিন্তু কোনো টিকিট কাটতে লাগে না, সেটা সম্পূর্ণই ফ্রি। আর তার কারণ হচ্ছে এই পার্কটাতে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি দিতে লাগে না। এই পার্কটাতে আপনি বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন এবং যতক্ষণ ইচ্ছা আপনি এই পার্কটার ভেতরে বসে ঘুরে পিকনিক করে রিল্যাক্স করে বা কোনো একটা গাছের তলায় বসে বা বেঞ্চে বসে বই পড়ে বা ব্যাডমিন্টন খেলে আপনি আপনার সময় কাটাতে পারবেন। এই টরন্টো মিউজিক গার্ডেনটা বানানো শেষ হয়েছিল, মানে এই গার্ডেনটা পাবলিকদের জন্য প্রথম খোলা হয়েছিল 1999 সালের ঠিক এই গরমের সময়টাতেই। অর্থাৎ এই বছর এই পার্কটা কিন্তু এই টরন্টো শহরে তার 25 বছর পূরণ করলো। আর বলা হয় এই পার্কটার ল্যান্ডস্কেপটা নাকি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেটা নাকি মিউজিকের একটা গল্প শোনায়। তবে আমি এই গল্প মানে এই কথাটা শোনার পর থেকে এই পার্কটার চারিদিকটাতে ঘুরে মিউজিকের সেই গল্পটাকে খুঁজে বার করার অনেকবারই চেষ্টা করলাম জানেন, কিন্তু সত্যি কথা বলতে আমি সেই গল্পের কিন্তু গ অক্ষরটাকেও খুঁজে বার করতে পারিনি। হয়তো যারা মিউজিকটা ভালো মতো বোঝে বা মিউজিক নিয়ে চর্চা করে বা মিউজিক নিয়ে পড়াশোনা করেছে তারা এই বাগানটাতে আসলে মিউজিকের সেই গল্পটাকে এখান থেকে উদ্ধার করতে পারবে। থুরি না আমরা যারা শুধু গান শুনতে ভালোবাসি তারা এই বাগানের ল্যান্ডস্কেপ দেখে মিউজিকের সেই গল্পটাকে উদ্ধার করে নিতে পারবো বলুন। সামনে একটা বড় লেক, চারপাশে বইছে হালকা হালকা হাওয়া, আর চারিদিকটা মুড়ে রয়েছে সবুজে। আর তার মাঝে মাঝে উঁকি মারছে নানা রকমের আর নানা রঙের সুন্দর সুন্দর ফুলগুলো। এরকম অপূর্ব সুন্দর একটা পরিবেশ যে কারোরই কিন্তু মন কেড়ে নিতে বাধ্য, তাই না বলুন? আর ওইটা দেখুন খুব সুন্দর একটা বসার জায়গাও করেছে, যদিও বসার জায়গা এই পাশেও আছে, এখানে একটা বড় বেঞ্চ রয়েছে লম্বা করে, ওই পাশেও একটা পুরো লম্বা করে বড় একটা বেঞ্চ রয়েছে। কিন্তু সব থেকে সুন্দর লাগছে মনে হচ্ছে অন্যরকম একটা জায়গা করেছে। এখানে একটুখানি সিঁড়ি দিয়েছে, 3-4টে সিঁড়ি দিয়ে ওপরে সুন্দর করে একটা ছাদের মতো করেছে। আর ওই যে সিএন টাওয়ার, তো এই গার্ডেনটা বা এই পার্কটা কিন্তু সিএন টাওয়ারের সামনে, বেশি একটা দূরে না সিএন টাওয়ার থেকে। সত্যি বাস ট্রেন ট্রাম যাত্রা করে, অর্থাৎ মোটামুটি প্রায়ই 1 ঘন্টা যাত্রা করে এখানে এই বাগানটাতে পৌঁছে আজ সত্যি মনটা বেশ ভালো হয়ে গেল। মনে হচ্ছে এতক্ষণে যাত্রা করে এখানে আসাটা সত্যিই সার্থক হয়েছে। চারপাশে কত রং বেরঙের ফুল দেখুন, চোখের সামনে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকতে দেখলে মনের মধ্যে যতই দুঃখ থাকুক না কেন যে কারোরই মনটা কিন্তু অনায়াসেই ভালো হয়ে যাবে, তাই না বলুন? আর এই জায়গাটা দেখুন, এখানে প্রায় ওই 8-10টা মতো বড় বড় সিঁড়ির ধাপের মতো করে দেওয়া রয়েছে।
যে ধাপগুলো আবার সুন্দর করে সবুজ ঘাস দিয়ে মোড়ানো। আর এই সুন্দর করে বানানো সিঁড়ির ধাপের মতো জায়গাটার বেশ সুন্দর করে সুবিধা নিচ্ছে এখানে ঘুরতে আসা বেশ কয়েকজন ভ্রমণকারীরা। বেশ কয়েকজন সিঁড়িটার এক একটা ধাপের এক একটা কোনায় গ্রুপ করে বসে বসে গল্প করছে, হালকা কিছু খাওয়া দাওয়া করছে, আবার কেউ কেউ নিজেদের ফটো তুলছে, আর নয়তো এই সুন্দর জায়গাটার এক একটা কোনাকে নিজেদের ক্যামেরায় বন্দি করে নিচ্ছে। এই জায়গাটার চারপাশে এত মানুষজনকে বসে থাকতে দেখে আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না জানেন। তাই আমিও একটু এসে বসে পড়েছি একটা বড় গাছের তলায়। যদিও এই গাছটার নিচে বসার পেছনে ছোট্ট একটা কারণ আছে, আর কারণটা হচ্ছে এই বড় গাছটা দেখতে যতটা সুন্দর লাগছে ঠিক ততটাই সুন্দর করে সাজানো হয়েছে এই গাছটার চারপাশটাকে। দেখুন গাছটার চারপাশটাকে কত বড় বড় পাথর দিয়ে সাজানো হয়েছে। আর শুধু পাথর নয়, দেখুন গাছটার চারপাশে আবার গোল করে কতগুলো ফুলের গাছও লাগিয়ে রাখা হয়েছে। কি জানি এই ফুলগুলোর কি নাম, তবে দেখতে অনেকটা ওই আমাদের দেশের রজনীগন্ধা ফুলের মতো। সত্যি ক্যানাডাতে এই গরমকালটাতে চারপাশে এত রকমের ফুল ফুটে থাকতে দেখা যায় যে সত্যি কথা বলতে তার মধ্যে অর্ধেক ফুলের নাম তো আমি নিজেও ঠিকঠাকভাবে জানি না জানেন। আর এই জায়গাটা দেখুন, যে টরন্টো মিউজিক গার্ডেনটাতে আমরা আজকে ঘুরতে এসেছি, ওই গার্ডেনটারই একদম পাশেই এই লেকটা রয়েছে। এই যে এই বড় গাছটা দেখছেন আপনারা, একটু আগে এই গাছটার তলায় গিয়ে আমি বসেছিলাম। বেশ ভালোই লাগছিল জানেন তো বসে থাকতে ওখানে। আর এই যে লেকটা দেখছেন আপনারা, এই লেকটার নাম হচ্ছে অন্টারিও লেক। আর এই লেকটার উপরে কত কত বোট ঘুরে বেড়াচ্ছে একবার দেখুন। যাই হোক চলুন, আজ টরন্টো শহরের বেশ সুন্দর একটা জায়গায় আপনাদের সাথে নিয়ে ঘুরতে এসে বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে আমার তো বেশ ভালোই লাগলো। তবে আজকের ঘোরাঘুরির গল্প কিন্তু এখানেই শেষ নয়, কারণ এখন এখান থেকে যাব টরন্টো শহরের অন্য আরেকটা জায়গাতে। সেই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু আজকের ব্লগে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হবে না, কারণ ব্লগটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই টরন্টো শহরের আরও একটা সুন্দর জায়গা দেখার জন্য অবশ্যই আপনারা আমার নেক্সট ব্লগটাতে নজর রাখবেন। আর আজ আমার সাথে এই টরন্টো মিউজিক গার্ডেনটাতে ঘুরে আপনাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.